This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটকাটা এবার দেখে নেব 10টা ব্রেকিং নিউজ ব্যাক টু ব্যাক। প্রথম ব্রেকিং, বিএলও অ্যাপে বিশেষ বদল করলো নির্বাচন কমিশন। ফর্ম সাবমিট করার পরেও এবার এডিট অপশন। বিএলওদের ফর্ম যদি কোনো রকম ভুল থাকে তাহলে সংশোধন করার সুযোগ রয়েছে ইআরওদের। 2 নম্বর ব্রেকিং নিউজ দেখে নেব, কেরালার মুখ্যমন্ত্রীর বাসভবনে বোমাতঙ্ক। পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, এমনকি বাড়ানো হলো কেরালার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা। এরপরে তৃতীয় ব্রেকিং নিউজ, ভুয়ো নাম ঢোকাতে বিএলওদের বাধ্য করা হচ্ছে, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। 5000 বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি, অভিযোগ করলেও কোন রকম কোনো কাজ হয়নি দাবি করছেন বিরোধী দলনেতা। এবার 4 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে দেখব, সিইও দফতরের বাইরে নাটকীয় অশান্তি, বিএলও অধিকার মঞ্চ ও বিজেপি বিধায়কেরা মুখোমুখি। সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের দাপাদাপি, শুভেন্দুকে গো ব্যাক স্লোগান, পাল্টা চোর চোর আওয়াজ শুভেন্দুর। এবার 5 নম্বর ব্রেকিং দেখব, দলের বিধায়কদের নিয়ে সিইও দফতরে নালিশ শুভেন্দুর। বিএলওদের চাপ দিয়ে ওটিপি নেওয়া হয়েছে, ওটিপি নিয়ে বাংলাদেশিদের নাম দেওয়া হয়েছে, আইপ্যাকের নাম করে অভিযোগ বিরোধী দলনেতার। এবার 6 নম্বর ব্রেকিং নিউজ, স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও কড়া হাইকোর্ট। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ মামলায় কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ? দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। 7293 প্রার্থীর বিস্তারিত লিস্ট প্রকাশের নির্দেশ। এবার 7 নম্বর ব্রেকিং নিউজ, এসএসসির নতুন নিয়োগে হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টের, আপাতত নতুন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এসএসসি। 8 নম্বর ব্রেকিং নিউজ এবার দেখব, জেলায় জেলায় কমিশনের পর্যবেক্ষকরা। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে স্পেশাল টিম ইতিমধ্যেই এসছে। ডিইও ইআরওদের কাজ খতিয়ে দেখতে স্পেশাল টিম যাচ্ছে জেলায় জেলায়। এবার 9 নম্বর ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো। এসআইআর এর মাঝ পর্বে আজব কাণ্ড হুগলির চাঁদদানিতে। কি হয়েছে সেখানে? ভোট কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, ভোটারদের নোটিশ সাঁটিয়েছেন বিএলও। 2 বুথের 55 ভোটারের খোঁজই পেলেন না বিএলও। 3 বার গিয়েছেন কিন্তু দেখা মেলেনি 55 জন ভোটারের। বৈদ্যবাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। এবার দেখে নেব লাস্ট 10 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে। শীত অধিবেশনের শুরুতেই বিরোধীদের তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। সংসদের ড্রামা নয়, ডেলিভারি চাই, সংসদ নাটক করার জায়গা নয়, কটাক্ষ করেছেন মোদী। সংসদের কাজকর্ম লাগাতার পণ্ড হওয়ায় ক্ষুব্ধ মোদী। ইরে, খবরটা পেয়েছিস কি? খবর? কি খবর রে? বাংলায় এসআইআর চালু হয়েছে। যাক, বাঁচা গেল, আর কষ্ট করে বুথে গিয়ে ভোট দিতে যেতে হবে না। হ্যাঁ রে ভাই, মরেও শান্তি নেই। নামটা কাটা গেলেই বাঁচি। এসআইআরের অসীম কৃপা, অসীম কৃপা এসআইআরের, স্যারের অসীম কৃপা। ভূতেদের জগতে নাকি এখন স্বস্তির হাওয়া বইছে। এবার ফাইনালি ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে আর ভোট দিতে আসতে হবে না। এই মে জুন মাসের গরমে, কি গরমে আমাদের এখানে ভোট হয় বলুন তো, কি কষ্ট ভূতেদের, তাই না? সরকারি সুযোগ সুবিধা তারা কিছুই পায় না, তারা পান না ইহজগতের কোনো সুখ সুবিধা, তাই না? তারা তো পরলোকে আছেন, অথচ ভোটের দিনে ঘাড় ধরে তাদেরকে ভোট দেওয়ানো হয়, বুথে বুথে ঘুরে বেড়ানো হয়। এটাই তো রেওয়াজ বলে বিরোধীরা বলে। হ্যাঁ, এই নিয়ে কিন্তু কৌতুকও হচ্ছে। মৃত ভোটারদের নাকি ভোটের দিনই দেখতে পাওয়া যায়, মানে বুথকে তো আর দেখা যায় না, তাদের অস্তিত্ব টের পাওয়া যায়, মৃতদের দেখতে পাওয়া যায় না। এই যে মনে আছে বেলেঘাটার একটা ওয়ার্ড, আমার মনে আছে স্পষ্ট, পুরো ভোটে মোট ভোটারের থেকে বেশি ভোট পড়ে গিয়েছিল। কি করে হয়? তার মানে বুথের এন্ট্রি হয়েছিল, তাদের নামে ঠিক ভোট পড়ে যায়। এসআইআর সেই সব ভূতকে কি স্বস্তি দিতে পারবে? মানে সব আত্মা কি স্বস্তি বা শান্তি পাবেন? এখনো পর্যন্ত কিন্তু তথ্যে বিস্তর ফারাক। এই তথ্যটা এবার দেখুন। আধার তথ্য বলছে এই মুহূর্তে রাজ্যে মৃত ভোটার, আমি ভোটার বলছি না,
মৃত, যে ভোটার তালিকায় নাম ছিল এক সময় 43 লক্ষ। আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এই তথ্য পেয়েছিল কমিশন। একদম এটা কিন্তু অথেন্টিক। আধার কমিশন এটা জানিয়েছে, কমিশনকে জানিয়েছে আধার কর্তৃপক্ষ যে 43 লাখ বিএলওদের রিপোর্ট। এবং আজ পর্যন্ত ঠিক যে সময়টায় আমি ভোটকাটা আপনাদের সামনে দাঁড়িয়ে এই তথ্য পরিবেশন করছে, 21 লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গেছে এখনো পর্যন্ত। তাহলে বাকি যে 22 লক্ষ মৃত ভোটার তাদের কি হলো? আর তো কয়েকটা দিন বাকি আছে। দেখুন আজ পর্যন্ত এবার একটা হিসেব দিই, 96.4% ভোটারের নাম আপলোড হয়ে গেছে। মানে আরেকবার বলি, 96.4% ভোটারের নাম আপলোড হয়ে গেছে। ওইটাকেই বলা হচ্ছে এই যে ডিজিটাইজেশন পদ্ধতি, অর্থাৎ কাজ প্রায় সারা, একেবারে লাস্ট ল্যাব। তাহলে এই যে বাকি 22 লক্ষ ভোটার মানে ভূত, তাদেরকে কি এপ্রিল মাসের গরমে, এপ্রিল মে মাসের যে গরম যখন ভোট হবে আবার ভোট দেওয়ানো হবে বা ভোট দিতে আসতে হবে? পুরোটাই এখন চর্চার মধ্যে আছে। একটা অভিযোগ কিন্তু নিয়মিত করে চলেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে মৃত ভোটারদের, আবার এই বারবার কথাটা ভোটারটা চলে আসে, কী বা করি বলুন তো? মৃত বললে আর ভোটার বলা যায় না, ভোটার বললে আর মৃত বলা যায় না, কিন্তু কি করব, টার্মটাই মৃত ভোটার। মৃত ভোটারদের বাঁচিয়ে রাখার যে জোর চেষ্টা শাসক দল তৃণমূল চালাচ্ছে, এমনই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী করছেন। দেখুন তো এই অভিযোগটা কিন্তু আরও মারাত্মক। বিডিওদের এ সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত, শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে কি মানুষের পাগল হওয়া শোভা পায়? কালকে ফলতার এক বিএলও, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, 4 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি। রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি, ভালো আছি। বিরোধী দলনেতার অভিযোগ 17,000 বুথে এই কারসাজিটা বা এই কেরামতিটা করানো হয়েছে। সিবিআই তদন্তের দাবি তুলছেন তিনি। এই স্যারের প্রক্রিয়া চলছে এখনো, ভাবুন কতটা গ্র্যাভিটি আছে এই অভিযোগটা। তিনি মনে করছেন অ্যাটলিস্ট ওটিপি হাতিয়ে প্রতারণার অভিযোগ আমরা প্রায় শুনি। এই ওটিপি দিন, ব্যাংকের যেরকমভাবে আজকাল এই ডিজিটাল অ্যারেস্টগুলো হয়, ডিজিটালি আপনার টাকা অনেক সময় কেউ নিয়ে নেয়, এরকম অনেক ঘটনা কলকাতা শহরেও ঘটেছে, হামেশাই আমরা খবর করি। এখানে শুভেন্দু অধিকারী ঠিক কী অভিযোগ করছেন সেটা একবারে সহজে আপনাদের বোঝাই। আমি পরিষ্কার করে একটা লাইন শুধু বলে দিই যে একটা টেকনোলজির মাধ্যমে এই ওটিপি হাতিয়ে নিয়ে আপনার অন্দরমহলে আমি ঢুকে গেলাম, বিএলওর অন্দরমহলে, বিএলওর যেখানে এখতিয়ার সেখানে আমি ঢুকে গেলাম, আমি বলতে যে কেউ, শাসক দলের প্রতি এই অভিযোগ। শুনুন, দেখুন এটা আমার ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আমি বিএলও নই, কিন্তু আমি বিএলও অ্যাপ নামাতে পারি, ঠিক যেভাবে আপনিও নামাতে পারেন। এটা বিএলও অ্যাপ। বিএলও অ্যাপ খুললেই দেখবেন এখানে একটা লগ ইন লেখা আছে, এখানে একটা ফোন নাম্বার চাইছে। এই ফোন নাম্বারটা কিন্তু যে ফোন নাম্বারটা পুট করতে হবে সেটা জাতীয় নির্বাচন কমিশনে রেজিস্টার্ড ফোন নাম্বার হতে হবে। কাদের ফোন নাম্বার রেজিস্টার্ড আছে? বিএলওদের ফোন নাম্বার রেজিস্টার্ড আছে। অর্থাৎ এখানে বিএলওদের নাম্বার বসাতে হবে। যদি এখানে আমি সেই বিএলওর নাম্বার বসাতে পারি, সংশ্লিষ্ট যে কোনো বিএলওর নাম্বার যদি এখানে বসাতে পারি, তাহলে সংশ্লিষ্ট বিএলওর কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যদি আমি জোগাড় করতে পারি সেই বিএলওর কাছ থেকে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলেই তাহলেই চিচিং ফাঁক, অর্থাৎ বিএলওর অ্যাপে তখন আমার এখতিয়ার, বিএলওর অ্যাপ তখন আমার হাতে খোলা। আমি মর্জি মতো এনিউমারেশন ফর্ম যা মনে করি আমি আপলোড করে দিতে পারবো। ঠিক এই জিনিসটাই শাসক দল করছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, যে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে যেন তেন প্রকারেণ সেই ওটিপি জোগাড় করে চিচিং ফাঁক করে সেই অ্যাপে ঢুকে সেখানে মৃত এবং অবৈধ ভোটারদের নাম সেই ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং আপলোড করে দেওয়া হচ্ছে। এটাই শুভেন্দু অধিকারীর মোদ্দা অভিযোগ। তাহলে শুভেন্দুবাবুর অভিযোগটা কি আশা করি আমি বোঝাতে পারলাম। অভিযোগটা শুভেন্দুবাবুর আমরা শুধু নিজেরা বুঝে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বোঝাতে পেরেছি।
ভোটে শাসকের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ওঠে, সেটা বিরোধীরাই তোলে হামেশাই এই বাংলায়, এখন তো আরও বেশি করে। এখন উঠছে বুথ লেভেল অফিসারের অ্যাপ দখল করার অভিযোগ। আজ শুভেন্দু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাবতীয় নথিপত্র জমা দিয়ে এসেছেন এবং তিনি সরাসরি বিএলওদের কম অভিযোগ করছেন। অভিযোগটা তিনি করছেন যারা বিডিও তাদের বিরুদ্ধে তার অভিযোগ বেশি, শাসক দল এবং বিডিওদের বিরুদ্ধে যে বিএলওদের ওপর চাপ তৈরি করে এটা করা হচ্ছে, তারা ভয়ে কিছু করতে পারছেন না। দেখুন অভিযোগ সত্যি না মিথ্যে এটা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে, আমরা বলতে পারবো না, কিন্তু কমিশনের তথ্য বলে দিচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। তথ্য কি বলছে জানেন? বাংলায় অমরত্বের ঠিকানা পাওয়া গেছে। একটু হেঁয়ালি করে বলছি, এবার ব্যাখ্যায় যাই। বলছিলাম না যে এসআইআরের অসীম কৃপা, বাংলার 2208 বুথে কোনো মৃত্যু নেই। অদ্ভুত লাগছে না? কিউরিয়াস। আমি যখন প্রথম শুনলাম আজকে বিকেলবেলায় আমারও কিরকম একটা খটকা লাগলো। বাংলার 2208 বুথে কোনো মৃত্যু নেই, অথচ আমরা জানি সমস্ত বুথের মানুষই মরণশীল। মানে একজনও মৃত ভোটারের খোঁজ এই 2000-এর ওপর বুথে পাওয়া যায়নি। ভাবুন, এক একটি বুথে গড়ে, আপনি ভালোই জানবেন, যদি একটু রাজনীতি সচেতন হন তাহলে আরও বেশি করে জানবেন, আর যদি কোনো দলের সমর্থক প্রত্যক্ষভাবে হন তাহলে আরও ভালো জানবেন যে গড়ে এক একটা বুথে ওই 1200, কোথাও 1100, কোথাও 1150 এরম ভোটার থাকে। সেখানে এতদিনেও একজন ভোটারেরও মৃত্যু হয়নি। মাঝে কোভিডের মতো একটা বিশ্বব্যাপী মহামারী গেছে, এটা কি বিশ্বাসযোগ্য? তাও ওই সব বুথে নাকি কেউ মারা যায়নি। ভাবুন, এটা কিন্তু খুব ভালো ভাবনার খোরাক। শ্মশানে গেলে আপনি দেখবেন লাইনে দাঁড়াতে হয়, রোজ লোক মরছে, এক্ষুনি যান কেওড়াতলা যান, নিমতলা যান, যেখানে যান বেশ খানিক্ষণ লাইনে দাঁড়াতে হবে। সেই জন্যই তো আবার ভিভিআইপিদের আলাদা বন্দোবস্ত থাকে, সাধারণকে দাঁড়িয়ে থাকতে হয়। অথচ এতগুলো বুথে কেউ মারা যাননি। এটা কোভিড পরবর্তী পর্যায়ে বলছি, তার আগে থেকে তারপরে ঠিক যেন অমরত্বের ঠিকানা। বাংলাকে এমন শিরোপা এনে দিল কোন কোন জেলা জানেন? শুনুন এবার, আমার নিজেরও শুনে খুব অদ্ভুত লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। দক্ষিণ 24 পরগনা, যে জেলার দিকে বারবার আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার হিসেব দিই, ভালো করে দেখুন। দক্ষিণ 24 পরগনার 760টা বুথে নো ডেথ, কোনো মৃত্যু নেই, তাই আমরা বলছি অমরত্বের ঠিকানা। পুরুলিয়া 228টা বুথে, 228, পুরুলিয়ার 228টা বুথে কোনো মৃত্যু নেই, কোভিড সব পেরিয়ে গেছে, কোনো মৃত্যু নেই এখানে। মুর্শিদাবাদ 226টা বুথে কোনো মৃত্যু নেই। বাংলায় মানে আমাদের রাজ্যে 542টি এমন বুথ রয়েছে যেখানে মৃত মাত্র 1। ওয়ান্ডারফুল, অদ্ভুত লেগেছে আমার, আপনাদের কেমন লাগছে জানি না। আবার বলি এই তথ্যটা, বাংলায় 542টা এমন বুথ রয়েছে যেখানে মৃত মাত্র 1, মানে গত কয়েক বছর ধরে। বাংলার 420টা বুথে মৃত মাত্র 2। কেউ বা কারা 420 গিরি করলো কিনা, যদিও এখনও ধারাটা বদলে গেছে, এখন আর 420 বলা হয় না, তো আমরা বলি 420, জানেন তো, সাধারণ মানুষ বলেন। এটাই কিন্তু নির্বাচন কমিশন খুঁজবে, তাদের খোঁজার এটা কাজ। আসলে কমিশনেরও কিন্তু কোথাও খটকা লেগেছে সাধারণ মানুষের মতো, আমার মতো। তাই জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন যে মৃতদের বাঁচিয়ে রাখার কোনো চেষ্টা হয়েছে কিনা সেটা দেখতে হবে। ওটা খোঁজ নিয়ে দেখুন, ওই আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে এরকম কোনো দ্রাক্ষাশ্রব কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে, আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে যে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। আপনি যদি শতাংশের হিসেবে ধরেন সেটা 2.5%ও না, অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিই। আমাদের কাছে বিএলওদের বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে খবর আসছে, দক্ষিণ 24 পরগনার ডিএম সহ উনি লিডিং ভূমিকা নিচ্ছেন, কারণ ওনার উপরে কয়লা ভাইপোর হাত আছে। এই মুহূর্তে রাজ্যে স্পেশাল অবজারভার নির্বাচন কমিশনের, মানে বিশেষ অবজারভার বা পর্যবেক্ষক হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত অত্যন্ত দক্ষ অফিসার বলে পরিচিত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। অবসরপ্রাপ্ত অবশ্যই। জীবিতদের ভিড়ে মৃত আছে কিনা খুঁজতে সফটওয়্যারও কাজে লাগাচ্ছে কমিশন। মৃত ভোটারদের নাম করার অভিযোগ উঠেছিল,
দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। যার ভোটার লিস্টের নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন। মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে অনেকেই বুদ্ধি খরচ করা শুরু করে দিয়েছেন। কলকাতা পুরসভায় বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে ভিড় দেখে বিরোধীরা এমনটাই অভিযোগ করছেন, মানে একবারে হিড়িক পড়ে গেছে। হঠাৎই আবেদনকারীর সংখ্যা বেড়ে গিয়েছে, হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। নতুন কাউন্টার খোলার ভাবনাও করছে কলকাতা পুরসভা। আচ্ছা, আচমকা এইরকম হলো কেন? এত বার্থ সার্টিফিকেট নেওয়ার চাপ বা হুড়োহুড়ি তো থাকে না। আর কদিন পরই এসআইআর এর শুনানি শুরু হবে, তার জন্যই কি ঘর গোছানো শুরু করে দিয়েছেন ভোটাররা? অবৈধ ভোটাররা নথি পেয়ে যাবেন না তো? এটা বিরোধীদের প্রশ্ন। এতদিন মানে তখন করোনা একটা ব্যাপার চলছিল, তো সেজন্য নেওয়া হয়নি। তারপরে অনেকটা ল্যাপস হয়ে যাওয়ার কারণে এই শিয়ালদা কোর্ট বা আমাদের বসিরহাট কোর্ট প্রচুর হ্যারাসমেন্টের পরে এখন দিচ্ছে ডেথ সার্টিফিকেট। 2021-এ আমি আর্মিতে ছিলাম, ওই জন্য নিতে পারিনি। এখন দরকার পড়েছে, ওই জন্য এটা তুলছি। বাড়ির লোকও ভুলে গেছিলো, সবাই নিচ্ছে, তা আমিও ভাবলাম আমি নিয়ে রাখি একটা, এইরকম ব্যাপার। শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্যই নয়, আমার মনে হয় এটা সবার কাছেই থাকা উচিত। মানে যে কোনো কাজেই বার্থ সার্টিফিকেটটা ব্যবহার হতে পারে। যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তার জন্যই বার্থ সার্টিফিকেট নেওয়া খুব অত্যন্ত জরুরি। এখন এরা বলছে লাগবে, তাই জন্য আমার বাকি সব ডকুমেন্টস আমার কাছে আছে। বার্থ সার্টিফিকেটের জন্য আমার ডিসচার্জ সার্টিফিকেট আছে, আমার 90% চান্স আছে হয়ে যাবে। না, আমরা আরেকটু বাড়াচ্ছি, আমরা জায়গায় খুঁজছি অলরেডি। এখানে আমরা এলো করবো যে অ্যাপ্লিকেশনটা করে নিয়ে আলাদা করে জমা নিয়ে তাকে ফোন নাম্বার নিয়ে ডেকে নিয়ে আমরা দিয়ে দেবো। সিএ আইনটাই হচ্ছে নাগরিক সার্টিফিকেট কার্ড দেওয়ার আইন। এখানে মানুষের কোনো কিছু কেড়ে নেওয়ার আইন না। কেন করে চিৎকার করছো? এতদিন কি করছিলে? ইলেকশন আসলে তোমার মনে পড়ে? হিয়ারিং করে আসলে পরে 2 মাস পরে আমরা এই কার্ড পেয়ে গেছি। এই কার্ড পেয়ে আমরা ভারতের নাগরিক হয়ে থাকতে পারবো। প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস সমস্ত কিছুই আমাদের এই কার্ডের মধ্য দিয়ে আমরা পেয়ে যাব। এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। সিএ না করলে উপায় নেই, যেই যত যা হোক সিএ করতেই হবে। আপনাদের নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। সাধারণ মানুষকে ভাবতে হবে আগে যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু এখানে লুকিয়ে চুরিয়ে বেশিক্ষণ মিথ্যা কথা বলে থাকতে পারবো না। চারদিকে গেল তৃণমূলের সৌজন্যে ভোটাধিকার হারানোর থেকেও যে ভয় বেশি করে তারা করছে অনেককে, আমি সবার কথা বলছি না, যে স্যারে নাগরিকত্বই চলে যেতে পারে, সেই ভয়েই মতুয়াদের একটা অংশ তারা রাস্তায় নেমেছেন, আজও নেমেছেন। ভয়ে কুঁকড়ে ওপার বাংলা থেকে চলে আসা হিন্দুদের অনেকেই, বিশেষ করে মতুয়াদের একটা অংশকে তো সেই ভয় দেখানোও হয়েছে। উৎকণ্ঠা বাড়িয়েছে বঙ্গের রাজনীতি, বিভ্রান্তি বেড়েছে, নানা রকম তথ্য, কি করবেন কি করবেন না, এই টানাপোড়েনেই ঘুম ছুটে গিয়েছে। এমন এই রকম একটা অস্থির আবহে স্বস্তির শ্বাস ফেললেন নদিয়ার তাহেরপুরের প্রবীণ দম্পতি। অত্যন্ত ভালো খবর। মনে সংশয় নিয়েই সিএ এর জন্য তারা আবেদন করেছিলেন, মানে যেটাকে বলা হয়েছিল ছি ছি। 2 মাসের অপেক্ষা শেষ হতেই হাতে পেয়ে গিয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট। কোনো দুঃস্বপ্ন আর তারা করবে না তাদের তো নয়ই। নিশ্চিন্তে এবার ঘুমোতে পারবেন পদ্ম শিকদার। মানুষকে বলবো তোমরা করো, সিএ করো, সিএ না করলে উপায় নেই, যেই যত যা হোক সিএ করতেই হবে।
এসআর প্রক্রিয়া চলছে, আর এই এসআর প্রক্রিয়ার মধ্যেই এই প্রথম নদিয়া জেলায় এক দম্পতির মিলেছে এই নাগরিকত্ব সার্টিফিকেট। সিএএ ক্যাম্পে তারা আবেদন করেছিলেন। কোথায় আবেদন করেছেন? কৃষ্ণনগর। কিসের জন্য? সিয়ার জন্য। চারিদিক যে সব আভাস শুনতেছি তাতে ভয় ছিল, যে তারপরে আমার ছোট ছেলেবেলা আগে সিএ আবেদন করিনি, তো সিএ আবেদন করলো, তা 2 মাস পরে হিয়ারিংয়ের ডেট আসলো, হিয়ারিং করে আসলে পরে 2 মাস পরে আমরা ওই কার্ড পেয়ে গেছি। বিগত দিনেও নদিয়া জেলায় এই নাগরিকত্ব পেয়েছেন এমন বাসিন্দাকে লক্ষ্য করা গেছে। আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে গতকালকেই একজন বৃদ্ধ এবং বৃদ্ধা সে তার সার্টিফিকেট চলে এসছে। আবেদন অনেকেই করিয়েছে, এখনো অনেক মানুষই করিয়েছে। পাইছি গেলে আমরা দুজন, আর তার হিয়ারিং গতকালকে হিয়ারিং করে আইলো সব। ইতিমধ্যে প্রায় 20,000 দরখাস্ত আবেদন পড়ে গেছে এবং তাদের মধ্যে থেকে পর্যায়ক্রমে সার্টিফিকেটও চলে আসছে। হিয়ারিং এ জানতে চাইছিল যে কোথা থেকে আসো। ধর্মের কারণে অত্যাচারিত হয়ে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে বসবাস করছিলেন, তারা অনেকেই সিএএ ক্যাম্পে আবেদন করে তাদের নাগরিকত্ব মিলছে। ও দেশের তো অত্যাচার হইতো, তো মুসলমানের অত্যাচার হইতো, ভালো অত্যাচার হইতো, আমাদের খুবই আমরা অত্যাচারে আইছি। যেহেতু আমরা একটা ক্যাম্প থেকে এলাম, সিএ ক্যাম্প চলছে মানে বিনগর এলাকাতে রেগুলার মানুষ আসছে। ভোটের যে ফর্ম টরম ফিল আপ হচ্ছে, ভোট যদি কাটিয়েও যায়, সিএর ফর্ম দিলে পরে ভোট উঠিয়ে যাবে। হাতে পাইয়ে আমরা খুবই খুশি, কোনো ভয় ডর নেই। যাদের নিজেদের ভয় ভেঙে গেছে তারা তো চাইবেনই যে এইটা নিয়ে অন্যদের মনের ভয় দূর করতে। তাহিরপুরের শিকদার দম্পতিও বলছেন এটা নিয়ে, মানে এই যে নিয়ে সিএএ, অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা কেন্দ্রীয় আইন। সিএএতে আবেদন করুন, কারো কথা শোনার কোনো দরকার নেই। এই দম্পতি পরামর্শ দিচ্ছেন নিজেরা নাগরিকত্ব পাওয়ার পর, সার্টিফিকেট পাওয়ার পর, এবং সেটা কিন্তু গভর্নমেন্টের। তাদের নিশানায় কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তো বারবার সতর্ক করেছেন, ক্যা ছি, সিএএতে আবেদন করলেই আপনি চিহ্নিত বাংলাদেশি হয়ে যাবেন। আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। ওর যদি বর্তমান কেটেও যায়, আমরা সিএ আইনের মধ্য দিয়ে আমরা নাগরিকতা কার্ড পাবো, এই কার্ডের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার পাবো। আমি বলছি না আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন, আপনাদের নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। হ্যাঁ, সিএতে আমরা আবেদন করেছি প্রত্যেকেই। কিন্তু একটা ক্যাম্পে গিয়ে যদি আপনি নাম লেখান সিএর ক্যাম্পে, আপনি নিজে থেকেই বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি, আমি ভারতের নাগরিক নয়, যেটা বিজেপি করতে চাইছে। এবং আপনারা দেখে নেবেন যখন ফার্স্ট ড্রাফট বেরোবে, আসামে যেই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে। আসামে এনআরসির জন্য যেই 20 লক্ষ নাম বাদ গেছিল, তার মধ্যে 12 লক্ষ নাম হিন্দুদের। এবং এখানেও আপনারা দেখবেন এরা মুসলমান করছে। যখন ফার্স্ট ড্রাফট বেরোবে, সব থেকে বেশি হিন্দুদের, মতুয়াদের নাম বাদ যাবে। এসআরে যদি আমাদের ভোট কেটেও যায়, এনেও আমরা চিন্তা করছি না, কারণ সিএর মধ্য দিয়ে যে আমরা নাগরিক কার্ড পাচ্ছি, এই কার্ড দিয়ে আমরা ভারতের নাগরিক হয়ে থাকতে পারবো এবং আমাদের সমস্ত ভোটাধিকার, সমস্ত কিছুই আমাদের এই কার্ডের মধ্য দিয়ে আমরা পেয়ে যাব। কার জন্য সিএতে অ্যাপ্লাই করতে? আমার বোনের জন্য। কি অ্যাপ্লাই করবেন? সিএ। মুখ্যমন্ত্রী যে বলছেন সিএ প্রয়োজন নেই, কারো নাম কাটা যাবে না। না, কারো নাম কাটা যাবে, কিন্তু ডকুমেন্ট তো দিতে হবে। ডকুমেন্ট যদি না দেওয়া হয়েছে তাহলে তো সবার নাম এমনি হয়ে যেত, কিছু না কিছু ডকুমেন্ট তো লাগবেই। মুখ্যমন্ত্রী কথায় আস্থা রাখতে পারছেন না? না, যা লাগবে তা দিতে হবে। তাহলে বাংলার শাসক দল এবং দলের সুপ্রিমো ভোট রাজনীতির জন্যই বিভ্রান্তি তৈরি করেছেন। নদিয়ার প্রবীণ দম্পতি সরাসরি নাম না করে কিছু বলছেন না, নাম করে সরাসরি তিনি কিছু বলছেন না, কিন্তু তার মনের ভাব, তার এক্সপ্রেশন, তার অভিব্যক্তি ঠারে ঠোরে তারা বুঝিয়ে দিচ্ছেন যে এটাই আসলে, মানে তার নিশানা বা তাদের নিশানা আসলে কে বা কারা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা হাতে গরম একটা ইতিবাচক দৃষ্টান্ত পেয়ে গেলেন এবং এটাকেই তারা বিজ্ঞপ্তি হিসাবে বা বিজ্ঞাপন হিসাবে দেখাবেন যে দেখুন স্যারে নাম আবেদন করার পর এই দম্পতি কত সহজে 2 মাসের মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন এবং তৃণমূল ভোল বাজাচ্ছে। এটা একটা হাতিয়ার হলো বিজেপির কাছে।
এই যে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বেশ কিছু নেতা নেত্রীর তরফ থেকে যে এসআইআরে আপনার নাম নেই মানে আপনার আর ভোটে নাম উঠবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যে এসআইআরের পরেও নাম উঠতে পারে কেউ যদি যোগ্য হয়। একটা জিনিস বুঝতে হবে, মানুষ যখন বিপদে পড়ে খড়কুটোকেও আঁকড়ে ধরার চেষ্টা করে। বিজেপি নেতারা ভুল বোঝাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটাই দিয়েছেন যে এদের প্রচারে প্রভাবিত হবেন না, কারণ এদের প্রচারে প্রভাবিত হওয়ার অর্থই হলো আপনি আসলে নিজেকে বেনাগরিক বলে ঘোষণা করলেন, এতে বিপদ বাড়বে বই কমবে না। আমার ধরুন আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআর মধ্যে আমি সিএর সার্টিফিকেট পেলাম না, এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএর সার্টিফিকেট পেলাম বা নাগরিকত্বের সার্টিফিকেট পেলাম, তখন ওই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আমি আমার নাম ভোটার লিস্টে তুলতে পারবো এসআইআরের পরেও। তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে আর ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016তেও ক্যাঁ বলেছ, 2021এও ক্যাঁ বলেছ, 2024এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে। নরেন্দ্র মোদী মহাশয়, অমিত শাহ মহাশয় তারা বারবার করে বলেছেন যে ধর্মীয় কারণে যে হিন্দুদের ওপার বাংলার থেকে এপার বাংলায় যারা এসছেন তাদের সুরক্ষার, তাদের অধিকার রক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, দেশের কেন্দ্রের সরকার। গতকালকে আমাদের অনেকের হিয়ারিং হয়েছে, আমাদের হিয়ারিং প্রতিনিয়তই চলছে এবং হিয়ারিং হওয়ার কিছুদিন পরেই সার্টিফিকেট বাড়ির পর চলে আসছে। একসঙ্গে জন্মদিনের কেক কেটে একে অপরকে খাইয়ে দিলেন সুজিত বসু ও সব্যসাচী দত্ত। আজ বিধাননগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান। আজই দুজনের জন্মদিন। দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তের জন্মদিন একসঙ্গে পালনের উদ্যোগ নেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চাকদায় ভয়াবহ দুর্ঘটনা। 12 নম্বর জাতীয় সড়কের ওপর ভস্মীভূত যাত্রীবাহী বাসে বাইকের সংঘর্ষের পরেই আগুন। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে আগুন লাগতেই বাস থেকে নেমে পড়ে যাত্রীরা। এড়ানো গেছে প্রাণহানির ঘটনা। ধূপগুড়িতে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। আশপাশের বেশ কয়েকটি গাছে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে গাছগুলি, ছড়ায় আতঙ্ক। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তিস্তা পার। গতকাল জলপাইগুড়ি পাহাড়পুর পঞ্চায়েত এলাকার তিস্তার পারে চাষের জমি থেকে মর্টার উদ্ধার স্থানীয়দের। অনুমান 2023-এ বন্যায় এই শেল তিস্তায় ভেসে এসেছে। বিন্নাগুড়ি সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে তিস্তা নদীর মাঝে শেলটিকে নিষ্ক্রিয় করে।